নমস্কার, স্বাগত সিটিভিএনে আপনাদের সকলকে। আমি সোনিয়া রয়েছি আপনাদের সঙ্গে। আর ছাত্রছাত্রীদের জানাই তোমাদের সকলকেও স্বাগত তোমাদের পড়াশোনার এই অনুষ্ঠানে। শুরু করছি এডুকেশন অনলাইন। আর তোমরা জানোই এটা তোমাদের প্রিয় অনুষ্ঠান সিটিভিএনের উদ্যোগ। প্রতিদিন ঠিক এই সময় 9:30 আমরা তোমাদের সামনে হাজির হয়ে যাই এক এক দিন এক একটা সাবজেক্ট নিয়ে, যাতে তোমাদের সুবিধে হয়। আজ আমরা একাদশ শ্রেণীর বাংলা পড়ব, বাংলা সাহিত্যের ইতিহাস পড়ব এবং চর্যাপদ এই শব্দটা বা এই বিষয়টা তোমাদের কাছেও প্রিয় এবং আজকে ম্যাম যেভাবে পড়াবে তারপর আরও প্রিয় হয়ে উঠবে এমনটাই আশা রাখি। আমরা পেয়ে গেছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের স্টুডিওতে ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী ম্যাডামকে স্বাগত জানাবো। উনি নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যা মন্দির বারাসতের টিচার। আপনাকে অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। এবং আজকে আমরা শুরু করবো আমাদের পড়াশোনা, কথা বাড়াবো না। তোমরা জানো এটা ফোন ইন প্রোগ্রাম। তোমাদের সুবিধার জন্য তোমাদের যা যা সমস্যা হয় পড়াশোনা চলাকালীন ম্যাম থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বা ম্যামরা তোমাদের প্রশ্নের উত্তর দেন, সমস্যার সমাধান করে দেন, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর কথা বাড়াবো না, সরাসরি একেবারে চলে আসবো আমাদের আজকে আলোচ্য বিষয় চর্যাপদ নিয়ে। চলে যাবো ম্যামের কাছে। আচ্ছা, আমিও সোনিয়াকে শুভেচ্ছা জানাচ্ছি। জানি আমি একটা কথাই বলতে চাই, আমিও বেশি সময় নষ্ট না করেই এই সাবজেক্টটার মধ্যে ঢুকবো। আচ্ছা, বাংলা সাহিত্যটা ভীষণ সরস একটা বিষয়, বুঝেছো, রসযুক্ত বিষয়। আমরা যারা পড়ি, যারা পড়াই, যারা শোনো, প্রত্যেকের কাছে কিন্তু এটা খুব হৃদয়গ্রাহী একটা বিষয় বলে আমি মনে করি। এই সাহিত্য এখন তোমরা যেগুলো পড়ছো, যেসব কবিতা গল্প পড়ছো বা আমরা যেভাবে কথা বলছি, এই সবভাবে বলতে গেলে কিন্তু আমি আজকে যেটা নিয়ে পড়াবো সাহিত্যের ইতিহাস, ইতিহাস মানে যে প্রাচীন থেকে আজ পর্যন্ত আমরা যেভাবে এসেছি এগিয়ে, এটাকেই আমরা ইতিহাস বলবো। যেটা অতীত হয়ে যাচ্ছে সেটাই ইতিহাস। তাহলে সেই সাহিত্যটা কিভাবে আমাদের সেই জলমগ্ন বাংলা থেকে কিভাবে আজকে আমরা আধুনিক যুগে উঠে এসেছি, কিভাবে আজকের কথা বলা, সেটাই হচ্ছে সাহিত্যের ইতিহাস। এই জন্য সাহিত্যের ইতিহাসের যুগবিভাগ আছে, আমি অত বিস্তরে যাব না। শুধু তোমরা জেনে রাখো যে প্রাচীন যুগ, মধ্যযুগ আর এইটা হচ্ছে আধুনিক যুগ। এই প্রাচীন যুগের সাহিত্যের মধ্যে যখন বাংলা ভাষাটা জলমগ্ন ছিল, একদম মানুষের মধ্যে কোনো রকম শিক্ষালানো প্রবেশ করেনি, কিছু না, কিছুমাত্র গোষ্ঠীর মানুষ তারা তাদের সাধন ভজন পূজন বা বলো বা তাদের চিন্তাধারাকে কিভাবে লিপিবদ্ধ করে আমাদের কাছে রেখে গেছেন, সেইগুলো পাণ্ডুলিপি হিসাবে হয়তো থেকে গেছে। তারপরে পরবর্তীকালে যারা বাংলা সাহিত্য নিয়ে চর্চা করেছেন, সেই সমস্ত সাহিত্যবিদরা চেষ্টা করেছেন সেই লিপিগুলোকে উদ্ধার করতে। এই রকমই জলমগ্ন বাংলার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের চর্যাপদ। 1907 সালে নেপালের রাজদরবার থেকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী একটা চর্যাচর্য বিনশ্চয় বলে একটা বই আবিষ্কার করেছিলেন, একটা পুঁথি আবিষ্কার করেছিলেন। সেই পুঁথিটা তিনি কি করলেন, 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা হিসাবে 3টে বইকে আমরা কি দেখি, আমরা প্রকাশিত হতে দেখি। এই বইগুলোর মধ্যে কোনোটা উড়িয়া ভাষা, কোনোটা মৈথিলি ভাষা বা কোনোটা সংস্কৃত ভাষা, কিন্তু একমাত্র এই চর্যাচর্য বিনশ্চয়টাই কি আমরা দেখেছি বাংলা ভাষার অন্তর্গত। এটাকেই আমরা চর্যাপদ বা চর্যাগীতি এই বলতে পারি। দেখো, এই আমরা যে এখন কবিতা বলি, গল্প বলি, যাই বলি না কেন, আমরা কিন্তু একটা জিনিস ভুলে যাই যে প্রথম একদম মানে জন্মর সময়ের যে ভাষার জন্ম মুহূর্তে সূতিকাগৃহে যে ভাষা ছিল, সেটা কিন্তু এই শ্মশান লগ্নের ভাষার মতো এত সাবলীল ছিল না, এত শ্রুতিশ্রাব্য ছিল না। হয়তো শ্রুতিশ্রাব্য ছিল, কিন্তু আমাদের বোধগম্যতার সেটা বাইরে ছিল।
এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে তিনটে বই, সেই তিনটে বইয়ের মধ্যে একটা হচ্ছে চর্যাচর্য বিনশ্চয়, একটা হচ্ছে কি বৌদ্ধাচার্য সরহবজ্র, আর একটা হচ্ছে কৃষ্ণাচার্যের দোহা ও ডাকার নব। এই তিনটের মধ্যে দিয়ে আমরা চর্যাচর্য বিনশ্চয়টাকে প্রাচীন বাংলায় রচিত একটা পুঁথি হিসাবে আমরা দেখতে পারি। ঠিক আছে, প্রাচীন বাংলায় রচিত। তাহলে এখন আমরা যেরকম গল্প কবিতাগুলো পড়ি সেরকম কিন্তু ছিল না, ওখানে পদ হিসাবে ছিল। পদ হিসাবে মানে এক একটা কবিতার লাইনের মতো ছন্দ মিলিয়ে কিছু পদের মতো ছিল। সেখানে 46.5টা পদ আমরা কিন্তু, মোট পদের সংখ্যা চর্যাপদে কটা ছিল? 46.5টা, যার মধ্যে 46টা বলতে পারো তোমরা একদম সম্পূর্ণ, আর একটা ছিল হচ্ছে কি খণ্ডিত, মানে সেটাকে পুরোপুরিভাবে পাওয়া যায়নি। এরপর আমরা দেখতে পাই প্রবোধচন্দ্র বাগচি নেপালের থেকে আবার 51টা পদ জোগাড় করেছিলেন এই চর্যাপদে। তার মানে আবার নতুন করে একটা পুঁথির আবিষ্কার হলো। তাহলে সেটা নিয়েও একটা মতবিরোধ থেকে গেল। কেউ বলছে 46.5টা পদ আছে চর্যায়, কেউ বলছে 51টা পদ আছে। তাহলে এইভাবে কিন্তু একটা বিভাজন, একটা মতভেদ, মতবিরোধ একটা শুরু হয়ে গেল। যাই হোক না কেন, তোমাদের কাছে আমি একটু সহজ করে বলার জন্য বলি, এগুলো কিন্তু না তোমাদের মতো বয়সের ছাত্রছাত্রীদের মাথায় ঢোকাটা খুব দুষ্কর। তাই জন্য আমি যতটা পারবো প্রাণোচ্ছলভাবে তোমাদের সাধারণভাবে বুঝিয়ে দিতে চেষ্টা করব। এই একটা সাবজেক্ট যেখানে তোমাদের অনেক সময় পড়তে ইচ্ছা করে না, কিন্তু কটা প্রশ্ন পড়ে রাখলেই কিন্তু তোমরা সেটাকে খুব সুন্দরভাবে গল্পের আকারে বলতে পারো। যেমন হচ্ছে চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন, তাহলে তোমরা প্রথমেই বুঝে গেলে কি যে ওই মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে 1907 সালে এটাকে আবিষ্কার করেছিলেন, যেটা 1916 সালে আবার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কি হলো যে 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান এবং দোহারূপে আমরা পেয়েছি। এরপরেই দেবে তোমাদের প্রশ্ন যে কটা পদ থাকে এখানে, আমরা বলবো যে 46.5টা পদই থাকে, যার মধ্যে 46টা হচ্ছে পূর্ণ আর একটা হচ্ছে অখণ্ড, এবং একটাকে আমরা খণ্ডিত, অখণ্ড না খণ্ডিত। কিন্তু আবার পরে প্রবোধচন্দ্র বাগচি 51টা পদযুক্ত চর্যাপদের একটা আবিষ্কার করলেন, পুঁথি আবিষ্কার করলেন। একদমই। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইবো যে যেভাবে ম্যাম তোমাদের বোঝাচ্ছেন উনি একটু তোমরা ফলো করো, দেখো উনি কিন্তু প্রশ্ন বলে বলে দিচ্ছেন, সেই প্রশ্নগুলোও তোমরা নোট ডাউন করার চেষ্টা করো, তাহলে এই 1 ঘন্টায় উনি যেটা বোঝাবেন সেটাই কিন্তু তোমাদের কাছে থেকে যাবে এবং সেইটুকু পড়লেই তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট। একদম একদম, এটুকুই পড়ো, এটুকুই প্রাণোচ্ছল ভাষায় যদি মনে করো লিখে দিতে পারো লিখে দাও। আমি আস্তে আস্তেই বলছি যাতে আমি তোমাদের মধ্যে চর্যাপদটাকে একদম বসিয়ে দিতে পারি, এই চেষ্টা আমি করছি। তোমরা তো ছোট, তোমাদের কাছে আমি সহজভাবে যাতে বসিয়ে দিতে পারি। এরপরেই তোমাদের কীরকম প্রশ্ন আসবে জানো, চর্যার রচনাকাল সম্বন্ধে বলো। তো তোমরা বইয়ের ভাষায় ভীষণ কঠিনভাবে অত বলতে পারবে না। তা দেখো যে কোনো জিনিসের না একটা সৃষ্টি আছে। আমাদের যেমন জন্ম আছে, বার্থডে, তোমরা বলো আমাদের আজকে হ্যাপি বার্থডে, ওরকম চর্যাপদেরও কিন্তু হ্যাপি বার্থডে আছে, তার মানে রচনাকাল আছে। ঠিক আছে, সেটা কি ডক্টর সুনীতি কুমার বলছেন। সুনীতি কুমারের মতে হচ্ছে 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এটার রচনা হয়েছিল। যেহেতু বিভিন্ন সাহিত্য রসিকেরা বা যারা সাহিত্য নিয়ে এই সমস্ত কাজকর্ম করেন, তারা কিন্তু এই যে কোনো কিছু একটা আবিষ্কার হলে, যেমন সায়েন্সের আবিষ্কার আছে, বিজ্ঞানে যেমন তোমরা আবিষ্কার দেখো, সাহিত্যেও কিন্তু ওরকম আবিষ্কার আছে। সুনীতি কুমার কি বলছেন, 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। আবার রাহুল সাংকৃত্যায়নের মতে কি হচ্ছে, 8ম থেকে দ্বাদশের মধ্যে। তিনি কিন্তু সরহপাদের জন্মটাকে ধরে বলছেন না না, এটা 10ম থেকে দ্বাদশ না, এটা হচ্ছে 8ম থেকে দ্বাদশের মধ্যে। আবার ডক্টর মোহাম্মদ সাইদুল্লাহ কি বলছেন যে না না, এটা 8ম থেকে দ্বাদশের মধ্যে, কারণ সেখানে ভুসুকুপাদ এবং কাণ্ডপাদ এই দুজন বা কৃষ্ণপাদ এই দুজনের জন্মের কাল এবং তাদের সৃষ্টি সম্ভার থেকে বলছে। তাহলে এতগুলো কথা তোমাদের যদি না মনে থাকে, তোমরা সুন্দর করে কি বলবে যে চর্যার রচনাকাল নিয়ে অনেকটাই মতবিরোধ আছে, কিন্তু সাধারণভাবে আমরা কি বুঝি, চর্যাপদটি 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল।
এরপরেই দেখো একটা জিনিস রচনা হলো, হ্যাঁ, তাহলে সেটার তো তাহলে একটা কি থাকবে, সেটার একটা নিশ্চয়ই কবি পরিচয় থাকবে। এই যে চর্যাপদটা আমরা জানি প্রাচীন বাংলার একটা অন্যতম নিদর্শন, যে চর্যাপদ আমরা জানি, সেই চর্যাপদের কবিদের কি, তারা হচ্ছে বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়। বৌদ্ধ সহজিয়া সম্প্রদায় এই রচয়িতাদের ওই জন্য সিদ্ধাচার্য বলে। কি বলে? সিদ্ধাচার্য বলে। এদের সেই জন্য নামের পরে পা, নামের পরে কি পা বা পাদাচার্য উপাধিটাকে ব্যবহার করা হয়। যেমন কৃষ্ণপাদ বা কৃষ্ণপা, লুইপা বা লুইপাদ, হ্যাঁ, কুক্কুরিপা বা কুক্কুরিপাদ, ভুসুকুপা বা ভুসুকুপাদ, এইরকম বিভিন্ন পাদাচার্যরা বা পায়েরা, পা আচার্যরা এই এদের রচয়িতা বলে আমরা মনে করি। সাধারণত 24 জন সিদ্ধাচার্যের কথা আমরা পাই। এর মধ্যে আমরা কি দেখতে পাই? কাণ্ডপা বা কৃষ্ণপা বা কৃষ্ণপাদাচার্য বা কাণ্ডপাদকে আমরা অত্যন্ত জনপ্রিয় হিসাবে পাই, অত্যন্ত জনপ্রিয় হিসাবে পাই। তার রচিত পদের সংখ্যা হচ্ছে 12 থেকে 13টা। দেখো সবাই যে সবটা রচনা করতে পারবে তা তো না, সেই জন্য 12 থেকে 13টা তিনি রচনা করেছিলেন। আর অত্যন্ত প্রাচীন যে সিদ্ধাচার্য বা কবি, তোমাদের সহজের জন্য আমি একটু বুঝিয়ে দিই, যারা সৃষ্টি করেছিলেন সেই কবিদের মধ্যে অত্যন্ত প্রাচীন ছিলেন কে? লুইপা বা লুইপাদ। তিনি 2টো পদ আবিষ্কার করেছিলেন। ভুসুকুপা 8টা পদ আবিষ্কার করেছিলেন। সরোপা 8টি পদ আবিষ্কার নয়, এরা সব রচনা করেছিলেন। সরোপা 4টি পদ রচনা করেছিলেন। আবার কুক্কুরিপাদ 3টি পদ রচনা করেছিলেন। লুইপাদ 2টো পদ রচনা করেছিলেন। আর শান্তিপদ বা সবরপদ 2টো করে পদ রচনা করেছিলেন। এই সব কবিদের বা এই সিদ্ধাচার্যদের সাধারণত আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা বৃহৎ বঙ্গ, সেই বৃহৎ বঙ্গ, মিথিলা, উড়িষ্যা বা কামরূপের এরা অধিবাসী ছিল। তাহলে যে দেখো, আমাদের যারা বাংলায় জন্মাবে, যেভাবে বাংলা ভাষা বলবে, সে উড়িষ্যায় জন্মালে সেভাবে বাংলা বলতে পারবে না। আবার যদি তারা কামরূপে জন্মায়, মানে আসামে জন্মায়, তারা সেভাবে বলতে পারবে না, তাই তো? আমাদের একটা থেকে একটাতে বাংলা একটু পরিবর্তিত হবে। তোমরা দেখো যারা শহরে থাকে তারা যেমন বাংলা বলে, আবার গ্রামের লোকেরা সেরকম কিন্তু বাংলা বলে না। তুমি প্রপার কলকাতাতে যে বাংলাটা পাবে সেটা কিন্তু বনগাঁয় গিয়ে পাবে না। তাহলে এইরকমই ভ্যারিয়েশনের জন্য তারা কি করছে, সারা কামরূপের তারা অধিবাসী ছিলেন বলে মনে হচ্ছে। তাহলে বৃহৎ বঙ্গ, তোমাদের যদি বলা হয় কবিদের সম্বন্ধে বলবে কি কি, যে আমরা 24 জন কবিকে পেয়েছি, তার মধ্যে তাদের পাদাচার্য বা সিদ্ধাচার্য, তাদের নামে উপাধি দেওয়া হতো, তাদের নামের পরে পা শব্দটা বা পাত শব্দটা থাকতো, তাদের মধ্যে লুইপা বা লুইপাদ হচ্ছে সবচেয়ে প্রাচীন, এবং কাণ্ডপাদ বা কৃষ্ণপাদ পা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। এছাড়া ভুসুকুপা, কুক্কুরিপা, হ্যাঁ, এরা ছিলেন। এবং এই চর্যাকারেরা কিন্তু অন্তজ শ্রেণী, মানে একদম নিচু জাতের, সবর, সবরী, ডোম, ডোমলি, হ্যাঁ, এই সমস্ত লোকের কথাই কিন্তু যেহেতু বেশি, সেই জন্য মনে করা হয় যে এরা অন্তজ শ্রেণীর ছিলেন। কেউ কেউ কারোর মতে কাণ্ডপা, কুক্কুরিপা আর শান্তিপা কি ছিলেন? ব্রাহ্মণ বংশীয় ছিলেন। কেউ কেউ বলছে দেখো সবাই যে অন্তর্জন শ্রেণীর ছিল তা না, তাদের মধ্যে এই 3 জন, কাণ্ডপা, কুক্কুরিপা আর শান্তিপা, এরা হচ্ছে ব্রাহ্মণ বংশজাত ছিলেন। আর তাঞ্জনের মতে বলছে লুইপা কিন্তু বাঙালি ছিলেন, লুইপা বাঙালি ছিলেন। আর এই যে কাণ্ডপাদের যে পদগুলো, তাতে অনেক রাগরাগিনী না আমরা পাই, যার জন্য আমরা ভেবেই নিই যে কাণ্ডপা হচ্ছে অত্যন্ত সঙ্গীত শাস্ত্রে পারদর্শী, এবং তিনি সহজিয়া তান্ত্রিক বৌদ্ধ ধর্মের যোগী পুরুষ। সহজিয়া তান্ত্রিক বৌদ্ধ ধর্মের যোগী পুরুষ, এটা আমরা মনে করে থাকি। আর আরেকটা জিনিস, এটা যেহেতু একটা সাধন মার্গ, সেই জন্য একটা ভীষণ বিখ্যাত চর্যার পদ আছে, কা তরুবর পঞ্চেহি ডাল চঞ্চল চিহে পৈঠে কালো। তার মানে কি, আমাদের এই দেহটাকে যদি তোমরা তরুবর সদৃশ বলো, কা তরুবর পঞ্চেহি ডালো, আমাদের 5টা ইন্দ্রিয় 5টা ডালের মতো, চঞ্চল চিহে পৈঠে কালো, এই দেহের মধ্যে একদিন কাল প্রবেশ করবে। তার মানে দেখো যে বহু বছর, বহু যুগ আগে, হ্যাঁ, সেই যুগ আগেও কিন্তু মানুষের মধ্যে ধর্মচেতনা, ধর্মবোধ, এবং সবচেয়ে বড় কথা তাদের
যে বিচার বিশ্লেষণ ক্ষমতা বলতে পারো সেটা কিন্তু অনেক বেশি, সাধন মার্গটা ছিল অনেক বেশি। ঠিক আছে, তোমাদের যদি এই কা তরু বড় পঞ্চই ডালো এটা মনে না থাকে, মাথা কুটে মনে করার কোনো দরকার নেই। যদি মনে থাকে তাহলেই লিখো, যদি কখনো মনে হয় যে তাদের সাধন চর্চা এটা লিখবে তাহলেই লিখতে পারো। না, তবে আপনি যেভাবে বোঝালেন এতক্ষণ অবধি, তাতে আমার মনে হয় না যে ছাত্রছাত্রীদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে, বা যা ম্যাম বললেন সেটা খুব সহজেই হয়তো তোমরা পরীক্ষায় প্রশ্ন এলে পরীক্ষার খাতায় লিখে উঠতেই পারবে। এবং আমি জানি যেভাবে এই যথেষ্ট শক্ত একটা বিষয় চর্যাপদ, সেটাকে যতটা সহজভাবে ম্যাম বোঝাচ্ছেন তোমাদের হয়তো বুঝতে কোনো অসুবিধা হবে না। তবুও তোমাদের জন্যই বলে রাখছি, যদি কোনো রকম কোনো সমস্যা হচ্ছে মনে হয় বা কোনো একটা জায়গা বুঝে উঠতে পারছো না মনে হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে ফোন করো। দেখো স্ক্রলে দুটো নাম্বার যাচ্ছে, ডায়াল করে নাও, সরাসরি ম্যামের সঙ্গে কথা বলো, বা অন্য কোনো প্রশ্ন রয়েছে এই চর্যাপদ সংক্রান্ত যে বিষয়টা বুঝতে পারছো না, ম্যামকে জিজ্ঞেস করো, ম্যাম নিশ্চয়ই উত্তর দেবে এবং এতটাই সহজ করে বুঝিয়ে দেবে যে তোমাদের আর পরবর্তী সময় চর্যাপদ নিয়ে কোনো রকম অসুবিধে হবে না। কারণ এইটুকু সময়ের মধ্যে অন্তত আমার এটাই মনে হচ্ছে। আবারও চলে যাব, কারণ এতক্ষণ অবধি যে প্রশ্নগুলো ম্যাম বলেছেন প্লিজ তোমরা নোট ডাউন করো, দেখে নাও, কারণ পরীক্ষার হলে গিয়ে কিন্তু এই প্রশ্নগুলোই তোমরা পাবে। আজকের যে একটা ঘন্টা, এই একটা ঘন্টা মন দিয়ে শোনো। আবার ম্যামের কাছে ফিরে যাও। এবার হচ্ছে নামকরণ। দেখো, প্রশ্ন বলতে আমি তোমাদের বারবার বলছি এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু সব পড়তে হবে। আমি কয়েকটা টাইপ অফ এমসিকিউ বলে দিচ্ছি, কিন্তু আমি আজকে তোমাদের যে প্রশ্নগুলো বলছি, চর্যাপদ কে রচনা করেছিলেন, কজন তার সিদ্ধাচার্য ছিলেন, হ্যাঁ, বা তার আবির্ভাবকাল কি, হ্যাঁ, বা কে কোথা থেকে সেটা পাওয়া গিয়েছিল, এবং তার নামকরণের সার্থকতাটা কি, সমাজ জীবন, সাহিত্য মূল্য, এর বাইরে আর কিচ্ছু আসবে না। আমাকে যদি বিশ্বাস করো তাহলে এটুকুনি পড়ে যাও, এটুকুই আসবে। এরপরে আমরা আসছি নামকরণ। যেমন আমরা জন্মের পরে দেখো আমাদের বিভিন্ন নাম, কেউ আমাদের কেউ বলছে সোনা, কেউ মনা, কেউ ভালো নাম, কেউ বুড়ি, কেউ হ্যাঁ বিভিন্ন নামে ভালোবেসে ডাকে। সেরকম এই চর্যাপদেরও কিন্তু বিভিন্ন নামকরণ এই সাহিত্যিকরা যারা সাহিত্য নিয়ে চর্চা করে তারা দিয়েছে। হরপ্রসাদ শাস্ত্রী এটার নাম দিচ্ছেন চর্যাচর্য বিনশ্বয়। চর্যা চর্য বিনশ্বয় পরিষ্কার উচ্চারণ করবে, যাতে বানানটা লিখতে তোমাদের খুব সুবিধা হয়। মুখে পাথর পুরে উচ্চারণ করার মতো উচ্চারণ যদি করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষার খাতায় বানানটা ঠিক করে লিখতে পারবে না। চর্যা চর্য বিনশ্বয়, ঠিক আছে। এরপরে বিদুশেখর কি বললেন, আশ্চর্য চর্যা চয়, আশ্চর্য চর্যা চয়। বিদুশেখর নাম দিলেন আশ্চর্য চর্যা চয়। কেন জানো? এই যে চর্যাপদের যে সংস্কৃত টিকাকরণটা হয়েছিল সেটা করেছিলেন মুনিদত্ত। এই মুনিদত্তের তোমাদের এই প্রশ্নটা আসবে, চর্যার সংস্কৃত টিকাকরণ কে করেছিলেন? মুনিদত্ত করেছিলেন। এই মুনিদত্তের নামের অনুযায়ী তিনি কি করলেন, আশ্চর্য চর্যা চয় নামটা দিলেন। এরপরে সুকুমার সেন এটার নাম দিলেন চর্যা গীতিকোষ। কেন চর্যা গীতিকোষ জানো নাম দিলেন? ওই যে আমি তোমাদের বললাম, এটা গান বা দোহা, গান বা দোহা সুর করে করে পড়া হতো, সুর করে করে পড়া হতো বলে এটাকে গান বা দোহা। আর একটা আমি তোমাদের কথা বলেছি যে কৃষ্ণপার ইয়েটা দেখে মনে হতো যে তিনি সঙ্গীত শাস্ত্রে রাগ রাগানির উপরে তিনি নির্ভর করেছিলেন। আর এখানেও নামেই বোঝা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, হাজার বছরের দোহা, ঠিক আছে। আচ্ছা, তারপর প্রবোধচন্দ্র বাগচি বললেন চর্যাশ্চর্য বিনশ্বয়, আর সুনীতি কুমার এটার নাম দিলেন চর্যা গীতি কোষ বৃত্তি। বুঝতে পেরেছো? কিছু যদি তোমাদের না মনে থাকে তাহলে শুধু হরপ্রসাদ শাস্ত্রীর নামটাই দিও, চর্যাচর্য বিনশ্বয়, আর কিচ্ছু দিতে হবে না। আর মুনিদত্ত এটা সংস্কৃত টিকাকরণ করেছিলেন, এর বেশি তোমাদের কিচ্ছু বলার দরকার নেই। যে প্রশ্নটা প্রতি বছর কাউন্সিলের পরীক্ষায় আসে, যে প্রশ্নটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, বইতে হয়তো অনেক কঠিন করে আছে, আমি তোমাদের সেই কাব্যমূল্যটা একদম সহজ ভাষায় বলবো। তার আগে আমরা যাব চর্যার ভাষা নিয়ে। দেখো, এই যে আমি কথাটা বললাম, কা তরু বড় পঞ্চই ডালো চাঞ্চল চিহে পৈঠে কালো, এর মধ্যে কিন্তু অনেক অনেক রকম সহজিয়া সাধনার কথা আছে, যেটা আমরা চট করে বুঝতে পারবো না।
তাহলে একটা দেখো আমাদের যখন সন্ধ্যা বা সান্ধ্য নেমে আসে তখন একটা কিরকম আলো আধারি হেয়ালি থাকে, তাই না? আমরা যখন শঙ্খ বাজাই তখন কিছুটা আলো কিছুটা অন্ধকার, একটা হেয়ালির মতো, গোধূলি একটা। গোধূলি যে এইটা হেয়ালি, সেই হেয়ালির জন্যই এই চর্যাচর্যের ভাষাটাকে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বলা হয়। কি বলা হয় বলো? সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বলা হয়। তোমাদের খুব সহজ করে লিখবে, চর্যার ভাষাগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি দেখেছি, যে প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি এর মধ্যে সুনিপুণ রস এবং তার বৌদ্ধ সাধন পদ্ধতি, এবং সেখানে বিভিন্ন রকম সহজ সাধন পদ্ধতি রয়েছে, যার জন্য পদকর্তারা বা পাদাচার্যরা কি করেছিলেন, সেটাকে ব্যক্ত করতে নানান রকম ভাষার অবতারণা করেছিলেন, যেটা এই আধুনিক যুগে এসে আমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হয়েছে। যারা এই পুঁথিটা আবিষ্কার করেছেন তাদের অনেক সময় অসুবিধা হয়েছে। সেই জন্য এই চর্যার ভাষাটাকে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বলা হয়। ব্যাস এইটুকুতে ছেড়ে দেবে। এরপরের ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আসে, কাব্যমূল্য। দেখো, যে কোনো কাব্যের কাব্যমূল্য যদি না থাকে সেটা কিন্তু কোনো কাব্যই না। কাব্যমূল্য না থাকলে সেটা কি হবে? কোনো কাব্যই হবে না। কি করে কাব্য হবে? আজকে রবীন্দ্রনাথ কবে চলে গেছেন, এখনও আমরা রবীন্দ্রনাথের কথা কবিতা পড়ি, নজরুলের কবিতা পড়ি, মাইকেলের কবিতা পড়ি, প্রাণ দিয়ে পড়ি, কারণ ওটার কাব্যমূল্য আমাদের কাছে অনেক। সেই রকম চর্যারও কাব্যমূল্য কিন্তু রয়েছে। চর্যায় কি ধর্মীয় জটিল এবং তাত্ত্বিক যে মনোভাব, অনেক জটিল, অনেক তত্ত্ব কথা, যেটা তোমরা এই বয়সে উপলব্ধি করতে পারবে না। কেউ যদি বাংলা নিয়ে হায়ার স্টাডি করো তখন দেখবে এই কথাগুলো তোমাদের কাছে খুব সহজ মনে হচ্ছে, ঠিক আছে? তাহলে এই ধর্মীয় জটিল আর তাত্ত্বিক মতগুলো নানান রকম অলংকার, রূপক, প্রতীক, হয়তো একটা ব্যঞ্জনার আশ্রয় নিয়েছে। কীরকম ধরো, সবর সবরই তারা কাকনি পান রস করে একদম মত্ত হয়ে রয়েছে, তারা ওই গুঞ্জা ফুলের মালা পড়েছে, তাদের প্রেম নিবেদন, তাদের ভালোবাসা, তাদের কথা, এইগুলো একটা মানে যেন সহজ সাধন প্রতীকী রূপ দিয়ে দিয়েছে, প্রতীকী রূপ। আর বক্রোক্তি মানে বাঁকাভাবে বলা। আমরা অনেক সময় ক্লাসে গিয়ে বলি না, ওরে বাবা তোমরা যা পড়াশুনো করছো, বাপ রে বাপ এবার সবাই ফার্স্ট হবে। তার মানে কি, ওটা বাঁকিয়ে বললাম, কেউ পড়াশুনো করছো না, ঠিক আছে? সোজাসুজি না বলে বাঁকিয়ে, সেই বক্রোক্তি আর চিত্রকল্প। চিত্রকল্প মানে তুমি যে পথটা পড়ছো তাতেই মনে হচ্ছে একটা ছবি আঁকা হচ্ছে, তাতেই কি মনে হচ্ছে, একটা ছবি আঁকা হচ্ছে, ঠিক আছে? সেই চিত্রকল্পের সাহায্য নিয়েই পদগুলোকে প্রকাশ করা হয়েছে। তারপরে কি, এখানে জীবন ধর্মের একটা দুর্বার বাণীচিত্র প্রকাশিত হয়েছে। ওই যে আমি একটা যেমন ধরো প্রচুর প্রতিবেশী আসে বাড়িতে, হ্যাঁ, হাঁড়ি তো চাল নাই নীতি আবেশী, প্রত্যেক দিন প্রতিবেশী আসছে, হ্যাঁ, কিন্তু ঘরে অভাব, ভীষণ অভাব, হয়তো খেতে দিতে পারছে না, খাওয়া জুটছে না, তাও অতিথি আপ্যায়ন করতে হচ্ছে। এই রকম একটা জীবন ধর্মের দুর্বার বাণীচিত্র, কিংবা সবর সবর বালিকার প্রেম নিবেদন, হ্যাঁ, কিংবা ডোম ডোমলির সেই কাকনি সুরা পান, কাকনি দানার পানার সাধন, এইরকম বিভিন্ন তাদের সাজা গোজা সমস্ত কিছু যেন একটা বাণীচিত্রে, মানে বাণী মানে কথা, কথার ছবিতে আঁকা হয়ে গেছে। তারপরে কি, একটা উচ্চ আধ্যাত্ম ভাবনা আছে। একটা উচ্চ আধ্যাত্ম ভাবনার মধ্যেও একটা মর্মস্পর্শী, যেন দেহটাকে ছুঁয়ে যায়। এই যে আমি তোমাদের কথাটা বললাম, কা তরু বড় পঞ্চই ডালো চঞ্চলচি, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একটা উচ্চ আধ্যাত্ম ভাবনা কিন্তু এই যে আমাদের দেহটাকে একটা গাছের সঙ্গে তুলনা করা হচ্ছে, তার 5টা ইন্দ্রিয়কে ডালের মতো বলা হচ্ছে, সেখানে কাল প্রবেশ করলে সেখানে কাল মানে জম, মৃত্যু আসলে আর কিছু করার একটা, তাহলে কি বুঝছো তোমরা, একটা আধ্যাত্ম ভাবনাটা কিন্তু একটা উচ্চ স্তরে, কিন্তু সেটা মন ছুঁয়ে যাচ্ছে, মনটাকে ছুঁয়ে যাচ্ছে, ভীষণ মর্মস্পর্শী আবেদন আর একটা তত্ত্বরস। যে কথাটা আমি বলছি সেই তত্ত্বগুলোর ভিত্তিতে একটা রস অতিক্রম করে যেন একটা গল্প
সুন্দর একটা গল্প তৈরি করা হয়েছে। এত সুন্দর গল্প যেটা অতল মানব রসে জারিত হয়েছে। মানুষের মনের যে রস, সাহিত্যের যে রস, সেই রসের মধ্যে যেন জারিত হয়েছে। দেখো, আমি অনেকক্ষণ একটু ভারী ভারী কথা বললাম তো, আর একটু বুঝিয়ে বলি। এই যে তোমরা সব সিনেমা দেখতে যাও, আমরা যদি কোনো কথা বলি সেগুলো তোমাদের কানে যায় না, কিন্তু যেই সিনেমায় তোমাদের বলে দিল এরকমভাবে চুল কাটো, ওভাবে হাসো, এভাবে ক্যাটওয়াক করো, সেই তোমাদের মনে হলো বাবা অমুকে জিম করে সিক্স প্যাক বানিয়ে নিচ্ছে, তাহলে আমরাও জিম করব। এইটাই হচ্ছে মন ছুঁয়ে যাওয়া, গল্প তৈরি করা, মন ছুঁয়ে যাওয়া, এবং এইটাতেই যেন মানব রসে জারিত করে দিয়েছেন এই সমস্ত সিদ্ধাচার্যরা তাদের সমস্ত ভাবনাগুলোকে। মানে অন্তর্নিহিত অর্থটা একদম অন্তর্নিহিত অর্থটাকে যেন তুলে ধরেছেন একটা গল্পের মতো করে, সাহিত্যের কচকচানি দিয়ে না, মানব রসে জারিত করে দিয়েছে। তারপরেই কি বলছে, তত্ত্বের নিষ্প্রাণতা কাব্যের একটা অম্লমধুর রস সম্পৃক্ত হয়ে উঠেছে। হয়ে কি হয়েছে, মোহনীয় হয়েছে, রমণীয় হয়েছে, আদরণীয় হয়েছে। আমরা সহজে গ্রহণ করতে পেরেছি, আমাদের মধ্যে যেন আদরের স্থানে সেটা গিয়ে পৌঁছে গেছে। বুঝতে পেরেছো? একটা মোহনীয়তা সৃষ্টি হয়েছে, একটা অপূর্বতা সৃষ্টি হয়েছে, যার কোনো জুড়ি মেলা ভার। এইভাবেই বৌদ্ধের সহজিয়া সাধন সঙ্গীতগুলো নাচের সঙ্গেও কিন্তু গেয়ে 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 এরা কি করেছে, পরিবেশন করেছে। আর চর্যার যে সাধন গীতি, সেটা বৌদ্ধ সাধকেরা যেন লীন হয়ে গেছে একটা মনোময় অনুভূতির প্রতি গুরুত্ব আরোপ করে, লীন হয়ে গেছে তারা। তাহলে তোমাদের এত গোটা গোটা ভাষা বলতে হবে না, এত ভারী ভারী ভাষা বলতে হবে না। যখনই তার সাহিত্য মূল্য চাইবে, তোমরা বলবে চর্যা একটা সাধন সঙ্গীত, যে সাধন সঙ্গীতের মধ্য দিয়ে বৌদ্ধাচার্যরা গান, নাচ, এগুলোর মধ্যে দিয়ে মানুষের জীবনের গূঢ় তত্ত্বরসকে মর্মস্পর্শী করে তুলেছে, গূঢ় তত্ত্বরসকে হৃদয় গ্রাহী করে তুলেছে, গূঢ় তত্ত্বরসকে সহজিয়া সাধন পদ্ধতিকে মনের রসে জারিত করেছে, সাহিত্যের রসে জারিত করেছে, এবং অত্যন্ত উচ্চ আধ্যাত্ম ভাবনাগুলোকে অত্যন্ত উচ্চ আধ্যাত্ম ভাবনাগুলোকে মর্মস্পর্শী করে একটা বাণীচিত্র অঙ্কন করেছে, লিপিচিত্র অঙ্কন করেছে, যেগুলো মনে রাখতে গেলে আমাদের একটু পর্যন্ত কুণ্ঠা জাগে না। এই জন্যই চর্যাপদ অত সেই দশম বা অষ্টম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দীতে যদি রচনাও হয়েছে, আজও কিন্তু সাহিত্যের দরবারে সে তার মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। আশা করি তোমরা ভীষণভাবে বুঝতে পেরেছো। আমি চেষ্টা করছি এই কঠিন সাবজেক্টটাকে তোমাদের মনের মধ্যে ঢুকিয়ে দিতে। এরপরে আমরা যাব সমাজ জীবন। আমি তোমাদের একটা কথা বলে রাখি, যেই সাহিত্য তোমরা সৃষ্টি করো না কেন, আমরা পড়ি না কেন, আমরা সৃষ্টি করি না, আমরা পড়ি। হয়তো কে বলতে পারে তোমাদের মধ্যেও সাহিত্যিকরা লুকিয়ে রয়েছে, যাদের সাহিত্য একদিন কোনো সময় হয়তো আমরা আমাদের প্রিয় সন্তানতুল্য ছাত্রছাত্রীদের সাহিত্য পড়ব, গর্ব করে বলবো এদের আমরা পড়িয়েছি, আজ এদের কাছেই আমরা ঋণী, তাই এদের সাহিত্য আমরা পড়ছি। কে বলতে পারে এই কথা আমরা বলবো না? তাই জন্য একটা সমাজ জীবন থেকে যায়। সমাজ জীবন কীরকম দেখো, আমরা তো সবাই সমাজবদ্ধ জীব, তাহলে লেখক লেখিকা যারা স্রষ্টা প্রত্যেকেই সমাজবদ্ধ জীব, ঠিক আছে? এই সমাজের একটা প্রতিফলন কিন্তু সাহিত্যে থাকবে। এই যে তোমরা যে সিনেমাগুলো দেখো, খুব মন দিয়ে দেখবে যে তোমরা আজ থেকে 30 বছর আগের যে সিনেমা, আমি সিনেমা দিয়ে বোঝালে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি জানি, আজ থেকে 30 বছর আগের যে সিনেমার গল্প আর এখন যা সিনেমার গল্প গান একই কি? একদম এক না। তাহলে 30 বছর আগের সমাজ পরিবর্তিত হয়ে আধুনিকে এসেছে। 30 বছর আগের আমরা, তোমাদের সঙ্গে আমাদের কোনো সময় মিল হবে না। মিল হবে কি? তোমাদের চিন্তাধারা, তোমাদের চালচলন, তোমাদের পোশাক পরিচ্ছদ, কোনো কিছুর সঙ্গে আমাদের মিল হবে না। ঠিক সেই রকম সমাজ ব্যতি রেখে কোনো সাহিত্য গড়ে উঠতে পারে না। তাই সাহিত্য জীবন একটা থেকেই যায়। কেন সাহিত্য জীবন থেকে যাবে? কারা ওই সাহিত্যের অন্তর্ভুক্ত হয়েছে, কাদের নিয়ে লেখা হচ্ছে? তাহলে চর্যাপদ আমি প্রথমেই বলেছি অন্তজ শ্রেণীকে নিয়ে লেখা হচ্ছে, তাই না? সেখানে তাঁতি, ডোম, শবর, শবরী, অত্যন্ত নিম্ন অন্তজ শ্রেণীর মানুষকে নিয়ে রচিত হচ্ছে। তাহলে তাদের মুখের ভাষা, তাদের চিন্তাধারা, তাদের চালচলন,
তাদের জীবনযাত্রার প্রতিফলন হবে এখানে। হ্যাঁ, তোমরা খুব সহজভাবে কি বলবে যে চর্যাপদের যে সমস্ত সমাজ জীবন আমরা জেনেছি, কেননা এই সমাজে তাঁতি, ডোম, ডোমরি, শবরী সবাই ছিল। এই সিদ্ধাচার্যরাও কিন্তু সবাই ওই অন্তজ শ্রেণীর, কিন্তু মতভেদে কেউ বলছে কেউ কেউ ব্রাহ্মণ আছেন, কেউ কেউ এটা আছেন উচ্চ শ্রেণীর আছেন, সেটা পরে, কিন্তু যেটা বৃহত্তর রূপে রয়েছে সেটা কিন্তু অন্তজ শ্রেণীর। ঠিক আছে, বৃহত্তর রূপটা অন্তজ শ্রেণীর। তারা এরা হচ্ছে সমাজের অন্তজ সম্প্রদায় ছিলেন, এবং উচ্চ আর নিম্ন বৃত্তের যে পাশাপাশি সহাবস্থান ছিল সেটা কিন্তু বোঝা যায়। আমাদের এখন এখানেও তাই আছে। খুব বড় লোক টাটা বিড়লার বাড়ির পাশে কি গরিবের ঝুপড়ি নেই? অবশ্যই আছে। শিক্ষিত মানুষের পাশে কি অশিক্ষিত মানুষের বাড়ি নেই? নিশ্চয়ই আছে। তাহলে ওই উচ্চ আর নিম্নবিত্তদের একটা সহাবস্থান, পাশাপাশি অবস্থান ছিল। নিম্নবিত্তরা ছিল গরিব আর শ্রমজীবী, আজও তাই। নিম্নবিত্তরা গরিব, শ্রমজীবী, তারা খেটে খায়, খেটে খাওয়া মানুষ। কি ন্যায় নীতি নিষ্ঠা এদের একদম ছিল না। কি করে থাকবে? কারণ তারা উচ্চ জীবনচর্চাতে তো অভ্যস্তই না। ন্যায় নীতি নিষ্ঠা তাদের ওই জন্য ছিল না, উচ্চ জীবনচর্চাতে তারা অভ্যস্ত নয় বলে। আর কি জানো তো, এই সিদ্ধাচার্যরা বঙ্গভূমিটাকে ভীষণ ভালোবেসেছিলেন। ভালোবেসেছিলেন কেন? নদীমাতৃক বাংলা বলে। কি মাতৃক বাংলা বলে বলো? নদীমাতৃক বাংলা বলে ভীষণ ভালোবেসেছিলেন। তাহলে নদীমাতৃক বাংলা হলে কি হবে বলো? নদীমাতৃক বাংলা হলে এখানে নদীর প্রতি প্রেম, নদীমাতৃক বাংলার প্রতি প্রেম বিভিন্ন নদ-নদীর উল্লেখের মধ্যে দিয়ে তারা প্রকাশ করেছেন। তাহলে নদী থাকলে কি থাকবে? নৌযাত্রা থাকবে, নৌ বাণিজ্য থাকবে। নৌযাত্রা নৌ বাণিজ্য থাকলে জলদস্যু উৎপাত থাকবে, জলদস্যুদের উৎপাত ছিল, ডাকাতের ভয় ছিল, হ্যাঁ, চোরের ভয় ছিল। এই সমস্ত গ্রাম বাংলার একটা পরিচিত চিত্রকে যেন সমস্ত পাঠকের সামনে আজ আধুনিক যুগেও তুলে ধরতে সক্ষম হয়েছে এই চর্যাপদ। ঠিক আছে, এই চর্যাপদ যেন তুলে ধরতে সাহায্য করেছে। তারপরে কি, নদী থাকলে সাঁকো থাকবে। তাহলে নদীর রাস্তা, সাঁকোর উপর দিয়ে রাস্তা, কর্দমাক্ত রাস্তা, গ্রামের কষ্টকর যাতায়াত, সব গ্রামীণ ছবিগুলো সেখানে ফুটে উঠেছে। আর কি আছে? নৌকার উজানে পাল তুলে যাওয়া, পাল তুলে এগিয়ে যাওয়া, দাঁড় টানা, এই সবের মধ্যে দিয়ে বাঙালির নৌ জীবনের একটা সুন্দর ছবি ফুটে উঠেছে। নৌ জীবনের ছবি এত নিগুড়ভাবে সিদ্ধাচার্যরা যে চিত্রিত করেছেন, যার জন্য আমরা আজও চর্যাপদের কাছে নতজানু হয়ে থাকি যে আমাদের সাহিত্য কে বলে সংস্কৃত থেকে বাংলা ভাষা এসেছে। বাংলা ভাষার আদি কাল থেকেই, সেই জলমগ্ন সময় থেকেই বাংলা ভাষা এসেছে। হ্যাঁ, তাই আমরা গর্ববোধ করি। কেমন গর্ববোধ করি। এছাড়া কি আছে? কবিরা যেহেতু বাঙালি ছিলেন এবং বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের ভীষণ প্রভাব পড়েছে এই বাংলার এই চর্যাপদের সাহিত্য, এই সমাজ জীবনের মধ্যে। আর কি হচ্ছে? ওই যে আমি বললাম কাকনি দানার পান রস করেছে। তাহলে মাদকাসক্ত জীবন ছিল, দরিদ্রদের জীবন ছিল ভীষণ কষ্টকর, এবং কি ছিল সেখানে? বাবা মা, জ্যাঠা জেঠি, শ্বশুর শাশুড়ি, ছেলে, ছেলের বউ, নাতনি, সব নিয়ে একটা একান্নপত্তি পরিবার সেই সময় যে ছিল, হ্যাঁ, সেটা বোঝা যায়। আমরা সেটার গুরুত্ব এখনও বুঝতে পারি, গুরুত্ব বুঝতে পারলেও আমাদের ক্ষমতা নেই সেই একান্নবর্তী পরিবারকে আজ আধুনিক জীবনে সভ্যতাদর্পী মানুষ হয়ে আটকে রাখা। মানুষ সভ্যতার যত সূতিকাগৃহ থেকে শ্মশানলগ্নের সভ্যতা উন্মার্গগামী হয়েছে, মানুষ যত বিজ্ঞান ভিত্তিক হয়ে পড়েছে, ততই মানুষ কি করেছে? একান্নবর্তী পরিবারগুলোকে ভেঙে টুকরো টুকরো করে কি করেছে? নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি করে নিয়েছে, যার জন্য আজকের প্রজন্ম দাদু ঠাকুমাকে, দিদিমা দাদুকে চেনে না, কাকা মাসি পিসিদের চেনে না, শুধু চেনে কি? বাবা মা আর তাকে, যার জন্য মানসিকতাটা ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে। কিন্তু চর্যার কালে কি ছিল? চর্যার কালে মানুষের অভাব ছিল, দরিদ্র ছিল, সেখানে নানান রকম উৎপাত সহ্য করতে হতো, কিন্তু হাড়ি তো চাল নাই নীতি আবেশী, প্রত্যেক দিন প্রতিবেশীর আনাগোনা ছিল, খাওয়া থাক আর না থাক। সেই একান্নবর্তী পরিবারের একটা রূপচিত্র এখানে আমরা দেখতে পাই।
সমাজে কোনো হীন বৃত্তিটা নিন্দনীয় ছিল না। তুমি বাজে কাজ করলেও কেউ তোমায় নিন্দা করবে না। করবে কারা নিন্দা? যারা নিজেই হীনমন্যতা মানে হীন কাজের সঙ্গে লিপ্ত হচ্ছে, তারা তো আর হীন বৃত্তিকে নিন্দা করতে পারবে না, তাই নিন্দনীয় ছিল না। আর প্রকাশ্যে মদ্যপান ছিল, পরনারী চর্চা মানে যেটা তোমাদের এই পরক্রিয়া, পরনারী চর্চা, হ্যাঁ, এইগুলো কিন্তু ভীষণভাবে সাহিত্য মানে গর্হিত কাজ বলে বিবেচিত হতো বলে মনে হয় না, কারণ এগুলো খুব স্বাভাবিক যেমন ছিল। হ্যাঁ, মানে মনে হতো যে ঠিক আছে, এই মদ্যপান না করলে, পরনারী চর্চা না করলে বোধহয় চর্যাপদের যুগে কেউ থাকতেই পারবে না, সেই লোকরা তাই মনে করতো। এইগুলোই আমাদের বোধহয় অধিকার, রাইট, ঠিক আছে, এটা মনে করত। এবং কি জলদস্যুদের একদম নির্বিচার লুটতরাজ ছিল চোর ডাকাতের অত্যাচার, পথে ঘাটে সব জায়গায় বাটপাড়ের ভয় ছিল, প্রত্যেক দিনের শ্রমনির্ভর জীবন ছিল। আর এটাই ছিল তাদের প্রাত্যহিক দিনলিপি। এটাই যেন তাদের, আজকে চুরি করব, কাল ডাকাতি করব, কাল মদ্যপান করব, পরশুদিন প্রেম নিবেদন করব, পরশুদিন পরনারী চর্চা করব, হ্যাঁ, জলদস্যুদের সঙ্গে লড়াই করব, নৌকা নিয়ে চলে যাব। এইটাই ছিল তাদের রুটিন, দিনলিপি। তোমরা যেমন স্কুলে দিনলিপি পাও, স্কুলের নিয়মকানুন যেখানে নথিভুক্ত থাকে, ঠিক সেই রকমই অবস্থা। আর এই যে অন্তজ শ্রেণীর কথা আমি এতক্ষণ বলছিলাম, তাদের পারিবারিক, আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবহারিক জীবনের ছোট্ট ছোট্ট টুকরো টুকরো চিত্র বেশি ফুটে উঠেছে চর্যাপদের সমাজ জীবনে। ধনী দরিদ্র, অভিজাত অনভিজাত সবার মধ্যে একটা তীব্র ব্যবধান ছিল। যদিও এখন কালের তরঙ্গে হয়তো আমাদের মধ্যে ব্যবধান কমেছে, কারণ তোমরা স্কুলে যখন আমরা পড়াতে যাই, তোমরা পড়তে আসো, অনেক বড় লোকের ছেলেপেলেরাও আসে, আবার গরিবের ছেলেপেলেরাও আসে, তাই সবাই তখন বন্ধু হয়ে যায়। কিন্তু এই চর্যাপদে এত তো শিক্ষার প্রসার ছিল না, সেই জন্য ওই ব্যবধানটা কিন্তু থেকেই গেছিল। শিক্ষার প্রসার যত হয়েছে তত হয়তো ব্যবধান ঘুচেছে, তত হয়তো জাতিগত ব্যবধান ঘুচেছে, আর্থিক ব্যবধান ঘুচেছে, সামাজিক বেড়া জালটা ভেঙে গেছে, এই রকম হয়েছে। এইবার যে তাহলে এইটা হচ্ছে তোমাদের সমাজ জীবন গেল। আর একটা জিনিস আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তোমরাও সেই প্রশ্নটা বারবার পাবে, যে চর্যার ঐতিহাসিক মূল্যটা কি? নিশ্চয়ই এটা একটা সাহিত্যের যখন ইতিহাস, তখন তার একটা ঐতিহাসিক মূল্য থাকবে। কি থাকবে? এক নম্বরেই তোমরা বলবে চর্যা প্রাচীন বাংলা ভাষা এবং সাহিত্যের একমাত্র নিদর্শন। প্রাচীন বাংলা ভাষা সাহিত্যের একমাত্র নিদর্শন। তারপরেই কি বলবে? যে বাংলার লোকায়ত জীবন এবং সংস্কৃতির কথা এখানে পাওয়া যায়। কীরকম ছিল সে সংস্কৃতি, কীরকম ছিল সেই লোকজনের জীবনযাত্রা, সেটা এখানে পাওয়া যায়। কাব্যসঙ্গীত, সাধন সঙ্গীত, এইখানেই প্রথম নিদর্শন পাওয়া যায় কাব্যসঙ্গীতের এবং সাধন সঙ্গীতের। আর মাত্রাবৃত্তের প্রথম ব্যবহার হয়, এটা মাত্রাবৃত্তের প্রথম ব্যবহার হয়, আমরা জানতে পারি সেটা। এবং প্রাচীন বাংলা ভাষার প্রথম পূর্ণ পরিচয় এই চর্যাপদে পাওয়া যায়। পূর্ণ একটা পরিচয় কিন্তু আমরা এখানে পেয়ে থাকি। আশা করি এইটা বুঝতে তোমাদের আর অন্য কোনো প্রশ্নের আশ্রয় যেতে হবে না, এটা আমার মনে হয়। সেই জন্য আমি তোমাদের বলবো, এই যে কটা প্রশ্ন এখন তোমাদের স্ক্রিনে দেখানো হবে, বা আমি যেগুলো প্রশ্নগুলো বললাম, এগুলো পড়লেই তোমরা একদম পুরো উত্তর করতে পারবে। একদম। আমরা চর্যাপদ নিয়ে যেটুকু ম্যাম বললেন, তোমাদের উদ্দেশ্যে বলবো আবারও, যে এই যেটুকু সময় তোমরা পেলে চর্যাপদের জন্য, আশা করি খুব সহজভাবে একটা কঠিন বিষয়কে ম্যাম তোমাদের সামনে তুলে ধরেছে, চেষ্টা করেছেন, এবং তোমরাও বুঝতে পেরেছো। যদি মনে হয় কোনো বিষয় বুঝে উঠতে পারছো না, এখনই দেখো স্ক্রিনে নাম্বার যাচ্ছে, ম্যাম স্টুডিওয়ে রয়েছে, তোমরা ফোন করো, তার সঙ্গে কথা বলো, উনি তোমাদের সব সমস্যার সমাধান করে দেবে। চর্যাপদ বিষয়ক যদি কোনো সমস্যা আজ থাকে, অবশ্যই ফোন করো। এবং হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যে বলে রাখবো,
যদি মনে হয় যে ম্যাম এত কিছু যা বোঝালেন আরও একবার শুনতে ইচ্ছা করছে, আর একবার পড়তে বসার সময় যখন এই সাবজেক্টটা নিয়ে আবার বসবে তখন মনে হচ্ছে যে ম্যাম কি বলেছিলেন, এই জায়গাটা যদি আরও একবার শোনা যায়। এটা লাইভ অনুষ্ঠান, কিন্তু কোনো অসুবিধা নেই, সিটিভিএন সেখানেও তোমাদের সঙ্গে সব সময় রয়েছে। ইউটিউবে এই অনুষ্ঠানটা আপলোড হবে, সেই সময় একবার নয় একাধিকবার তোমরা চাইলে এই অনুষ্ঠানটা দেখতে পারো। চর্যাপদ বিষয়ক সংক্রান্ত যা যা ম্যাম বলেছেন আবার করে শুনতে পারো, যতবার ইচ্ছে শুনতে পারো। প্রশ্নগুলোও পাই টু পাই, প্রত্যেকটা প্রশ্ন বলেছেন ম্যাডাম, তারপরেই উত্তরটাও বলে দিয়েছেন ঠিক কিভাবে পরীক্ষার হলে গিয়ে তোমাদের লিখতে হবে সেটাও কিন্তু ম্যাম বলে দিয়েছেন। এরপর আমরা কি পড়ব? এরপর আমরা যাব, আশা করি তোমাদের আর চর্যাপদ দিয়ে কোনো সমস্যা থাকার কথা না। বারবার করে তোমাদের বলা হচ্ছে, বলে দিচ্ছেন যে তোমরা প্রশ্ন করতে পারো, কিন্তু সময় সংক্ষিপ্ত বলে আমি একটু এর পরের চ্যাপ্টারটায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। দেখো এতক্ষণ আমি তোমাদের মাথা ভারী করে ফেলেছি, এইবার আমি একদম তোমাদের একটা ভীষণ অন্তরের সঙ্গে মাখামাখি একটা বিষয় নিয়ে ঢুকে পড়েছি, ঠিক আছে? সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। দেখো ওই ওই শ্রীকৃষ্ণ কীর্তন মানেই তোমাদের মধ্যে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নিশ্চয়ই। এই শীতের সকালেও তোমাদের দেখো আড়ামোড়া ভেঙে গেছে। সেটা হচ্ছে রাধাকৃষ্ণের লীলা বিষয়ক একটা কাব্য। এইটারও ওই কিছু প্রশ্ন ওই একই, যেহেতু প্রাচীনতম নিদর্শন, সেই জন্য তোমরা ওই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আবিষ্কার করেছিলেন। তোমরা বলবে যে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎবল্লভ মহাশয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা আবিষ্কার করেছিলেন 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কিছুটা দূরে, যে ছাতনা পরগনার অন্তর্গত কাকিল্লা গ্রাম, সেই কাকিল্লা গ্রামে প্রভুপাদ শ্রীনিবাস আচার্যের দৌহিত্র মানে নাতি, সেই সন্তানের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘর থেকে তিনি কি করেছিলেন, যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা তিনি আবিষ্কার করেছিলেন, যেখানে তিনি বড়ু চণ্ডীদাসের নাম পেয়েছিলেন। এই বড়ু চণ্ডীদাস এই শ্রীকৃষ্ণ লীলা বিষয়ক এই পুঁথিটা কি করেছিলেন, লিখে গিয়েছিলেন। এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে আমরা দেখি যে পুঁথিটা পাওয়া যায়। মূলত প্রথম, মধ্য এবং শেষের কয়েকটি পৃষ্ঠা এটার বিলুপ্ত হয়ে গেছে, এবং এই পুঁথিটা পুরো রাধাকৃষ্ণের লীলা বিষয়ক পদ দিয়ে রচিত। দেখো এটাকে কেউ কেউ শ্রীকৃষ্ণ সন্দর্ভও বলবে, শ্রীকৃষ্ণ সন্দর্ভও বলবে। এবং এই যে লীলা, রাধা এবং কৃষ্ণের যেহেতু লীলা, সেই জন্য এটাকে শ্রীকৃষ্ণ কীর্তন নাম বলাটা যথেষ্ট সমীচীন বলে আমরা মনে করি, যথেষ্ট সমীচীন বলে আমরা মনে করি। এই শ্রীকৃষ্ণ একটা চিরকুটে শ্রীকৃষ্ণ কীর্তনের পাশাপাশি শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটাও কিন্তু আমরা পেয়েছিলাম। শ্রীজীব গোস্বামী এই শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটাকে প্রথম কি আছে আমাদের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। তাহলে আবার দেখো সেই যে শ্রীকৃষ্ণের কীর্তনের, যেমন চর্যার বলেছিলাম রচনাকাল, শ্রীকৃষ্ণ কীর্তনেরও একটা রচনাকাল আছে, যে 1450 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে এটা অনুলিখিত হয়েছিল, এবং চতুর্দশ শতাব্দীর শেষ পর্বে বা পঞ্চদশ শতাব্দীর প্রথম পর্বে এটা রচিত হয়েছিল, ঠিক আছে? চতুর্দশ শতাব্দীর শেষ, পঞ্চদশ শতাব্দীর প্রথমে এটা কি হয়েছিল, রচিত হয়েছিল। এবং কাব্যটির যে শিল্প সুষমা নিশ্চয়ই কিন্তু অত্যন্ত বেশি, তাই জন্য এই পুঁথিটা 1450 থেকে 1550-এর মধ্যে আমরা ধরে নিতে পারি। এবং বৈষ্ণব পদাবলী সাহিত্যের এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার বলে কিন্তু আমরা মনে করতে পারি। কারণ এইবার আমরা দেখো একটা সমস্যায় পড়ে যাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়তে গেলে, সেটা হচ্ছে এই চণ্ডীদাস সমস্যায় আমরা পড়ে যাই। চণ্ডীদাসের নাম আমরা পদাবলীতে পেয়েছি। পদাবলী মানে মধ্যযুগে যখন তোমরা রাধাকৃষ্ণের লীলা বিষয়ক পদ পড়বে, সেই জায়গায় গিয়ে তোমরা পদাবলী সাহিত্যে রাধাকৃষ্ণের লীলা বিষয়ক পদে এই বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস এদের নাম পাবে। কিন্তু এই বড়ু চণ্ডীদাস আর চণ্ডীদাস তাহলে কে?
তাহলে বলছে যে ওই যে কাঁকিল্লা গ্রামের কথা বলেছি, বাঁকুড়া জেলার ছাতনা, এইখানে বড়ুচণ্ডী দাসের নাম পাওয়া গেছিল। আবার বিষ্ণুপুরেও আমরা এই পুরুলিয়াতেও আমরা কি পেয়েছি, পুরুলিয়াতে নানুরে, এই বীরভূমের নানুরে আর বাঁকুড়ার হচ্ছে তোমার ছাতনায়, এই দুটো জায়গায় দুই চণ্ডীদাস ছিলেন। দুজনই বাসুলির উপাসক ছিলেন। তাহলে কে এই চণ্ডীদাস, কে এই বড় চণ্ডীদাস, এই দুটো নিয়ে কিন্তু একটা সমস্যা আছে। কিন্তু মহাপ্রভু শ্রী চৈতন্য, যেটা পরবর্তীকালে শ্রীকৃষ্ণ কীর্তন হয়েছিল, সেখানে চণ্ডীদাসের পদকেই কিন্তু বেশি শুনতে পছন্দ করতেন। সেই জন্য এই বড়ু চণ্ডীদাস এবং চণ্ডীদাস একজনই কিনা কিংবা বিভিন্ন জন কিনা, সেইটা কিন্তু আমাদের আজও পর্যন্ত একটা আলোচনা বা একটা অন্ধকারের মধ্যে আমরা থেকে যাই। কিন্তু একটা ভীষণ, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটা ভীষণ উল্লেখযোগ্য দিক হচ্ছে রাধাকৃষ্ণ লীলা বিষয়ক এটা পদ। তোমরা পরবর্তীকালে যখন পড়বে তখন দেখবে যে 16 জন গোপিনী নিয়ে কৃষ্ণ সবসময় ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, সেই 16 জন গোপিনী কি করছে, কখনো তাদের বস্ত্রহরণ করছে, কখনো তাদের নৌকা বিহার করাচ্ছে, কখনো তাদের সঙ্গে মথুরা গমন করছে, নানান রকম কাণ্ডকীর্তি হচ্ছে। কখনো রাধা এবং গোপিনীরা চলেছে দই দুধের হাঁড়ি নিয়ে, কৃষ্ণ সেটাকে ফাটিয়ে দিচ্ছে, এই সমস্ত হচ্ছে। আবার কখনো রাধা কুঞ্জ সাজিয়ে বসে রয়েছে, রাধা বড়াই চরিত্র, 3টে চরিত্র শ্রীকৃষ্ণ কীর্তন। আমি একটুখানি সংক্ষেপে সময়, তাও একটু তাড়াতাড়ি করে বলে দেওয়ার চেষ্টা করব যে রাধা কুঞ্জ সাজিয়ে বসে রয়েছে, বড়াই একটা খুব গুরুত্ব। সে কখনো দ্যুতি, কখনো কৃষ্ণের হয়ে রাধার সঙ্গে ঝগড়া করছে, কখনো রাধার হয়ে কৃষ্ণের কাছে গিয়ে মান অভিমান ভাঙাচ্ছে, নানান রকম করছে। বড়াই একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র। কিন্তু আমরা পদাবলীর রাধাকৃষ্ণকে যেমন একটা পবিত্রতার মূর্ত প্রতীক বলি, কিন্তু আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বা কৃষ্ণ তো একেবারেই বিষ্ণুর অবতার বলে মনেই হয় না। কারণ সে একটা গ্রাম্য বালক, সে রাধাকে নিজের করে ভোগ করার চেষ্টা করেছে। যেখানে রাধা আয়হান ঘোষের বিবাহিত স্ত্রী, তাহলে কৃষ্ণ পরকীয়া প্রেমে মত্ত হয়ে উঠেছে। কিন্তু আমরা পদাবলীতে কি দেখেছি, যে রাধা কুঞ্জ সাজিয়ে বসে রয়েছে, যে সখীদের কি বলছে, মাধবী কুঞ্জে বসি মনে রেখো হিনু আমি, আর না রহিব নাম কালার। হ্যাঁ, কি কালার নাম নেবে না, কারণ সে কালা তো আসেনি। তার দ্যুতি গিয়ে দেখলো, বড়াই গিয়ে কি দেখলো, যে চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেছে। কে চলে গেছে? কৃষ্ণ আসছিল রাধার কাছে, চন্দ্রাবলী নিয়ে চলে গেছে। কারণ চন্দ্রাবলীর বক্তব্য যে তুমি 16 গোপীর দ্বৈত, তো এই 16 গোপীরই অধিকার আছে যে তোমাকে ভোগ করবার, তাহলে তোমারে লোভিবে কেন একা রাধা সতী। কোটি তারা বল্লভ শশী হে যেমন, ষোড়শী গোপীর তুমি দ্বৈত তেমন। সরম ভরম আমি সবই ত্যাজিব, বধূ যাবে দিতে বধূ যেতে নাহি দিব। আমি ছাড়বো না হে তোমায় পেয়ে, হাতে চাঁদ পেয়ে কেউ ছাড়তে পারে? কেউ ছাড়তে চাইছে না, চন্দ্রাবলী ছাড়তে চাইছে না। এরপরে কৃষ্ণ যখন এসে তার দরবারে, রাধার দরবারে দাঁড়ায়, রাধা কি দেখতে পায়, যে তার সারা গায়ে শাখা দিয়ে কেটে গেছে, সিঁদুরের দাগ লেগে গেছে, তার হলুদ শাড়ি নীল হয়ে গেছে। তখন সে প্রশ্ন জিজ্ঞেস করে, কেন নীল শাড়ি তুমি পরিয়াছ বধূ ছাড়িয়া পীতাম্বর, কঙ্কণ বাস সিঁদুর সোহাগ কোথা পেলে নটবর। হ্যাঁ, কৃষ্ণ সঙ্গে সঙ্গে মিথ্যে কথা বলে দিয়েছে। রাধে তোমার নীলাম্বরী, অনুক্ষণ মনে করি পীতবাস নীল হলো তাই, এ নহে সিঁদুর দাগ এ তোমারই অনুরাগ, কণ্টকে কঙ্কণ ক্ষত ভাবো এ বিছাই। তাই তো, এই তোমাদের মতো তোমরা পড়তে যাওয়ার নাম করে এদিক ওদিক চলে যাচ্ছ, সাক্ষী গোপাল পিঠে আছে, এই একই অবস্থা রাধাকৃষ্ণের ওই বৈষ্ণব পদাবলীতে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারকাল গেল। এবার তোমাদের যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসে, তোমরা ছোট মানুষ তো একটু মন দিয়ে শোনো, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের কটা খণ্ড আর তাদের নাম। তোমরা বলবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 13টা খণ্ড। সেই 13টা খণ্ড কি কি? জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হার খণ্ড, বান খণ্ড,
বংশীখণ্ড, রাধা বিরহ খণ্ড। ঠিক আছে, এবার কি আছে ওই কাহিনীর খণ্ডের মধ্যগুলোতে, সেইখানেই আমরা একটু শুধু ছুঁয়ে যাচ্ছি, কেননা সময় সংক্ষিপ্ত বলে। তোমরা আশা করি আমার এইটুকুনি শুনলেই বইটা পড়ে বুঝে নিতে পারবে। সেটা হচ্ছে, প্রথমেই হচ্ছে কাহিনীতে যে 13টা খণ্ড, তার মধ্যে রয়েছে কি জন্মখণ্ড। এখানে যে স্বর্গের থেকে যে বিষ্ণু, সে বিষ্ণু আসেননি। কৃষ্ণ কি করেছে? বাসুদেবের পুত্র হয়ে নন্দের ঘরে প্রতিপালিত হয়েছে, যশোদার কোলে। ঠিক আছে, যশোদা মায়ের কোলে প্রতিপালিত হয়েছে। আর লক্ষ্মী কি হয়েছে? যে লক্ষ্মী রাধা রূপে এসেছে সাগর গয়লা আর পদ্মার ঘরে। এটা হচ্ছে জন্মখণ্ড গেল। এরপর হচ্ছে তাম্বুল খণ্ড। রাধার ভীষণ রূপ, হ্যাঁ, কেননা রাধা জল ভরতে যাচ্ছে, কৃষ্ণ সুদাম সখার সঙ্গে যাচ্ছে, সবাইকে নিয়ে দেখছে কি রাধা যাচ্ছে। তখন কৃষ্ণ সবাইকে জিজ্ঞেস করছে যে কে যাচ্ছে, এত এত সুন্দর যার রূপ, চম্পক বরণী বয়সে তরুণী, হাসিতে অবিয় ধারা, সুচিত্র বেণী দুলিছে যেমনই কপিলা চামরো পাড়া। ঠিক আছে, কে যাচ্ছে? তাহলে আমাকে বলো সে কে যাচ্ছে। তা জানা গেল কি সে রাধা যাচ্ছে। তাহলে ওই যে রাধার রূপ, তাতে কৃষ্ণ আকৃষ্ট হয়েছে, হয়ে কি হয়েছে? বড়াইকে লাগিয়ে দিয়েছে পিছনে। তোমরা যেমন একজন থার্ড ম্যানকে ঘিরে ফেলো যে খবর চালাচালি করার জন্য, ওই রকমই ঘটনাটা। বুঝতে পেরেছো? রাধার রূপের বর্ণনা কৃষ্ণ মোহিত, তাই বড়াইকে দিয়ে সে পান পাঠিয়ে দিয়েছে। তোমরা যেমন চিঠি পাঠাও, SMS পাঠাও, সে তো SMS-এর যুগ ছিল না, তাই জন্য কি করেছে? পান পাঠিয়ে দিয়েছে। সেই পানটা রাধা প্রত্যাখ্যান করেছে, কারণ কৃষ্ণকে রাধার ভালো লাগে না। কি করে ভালো লাগবে? একটা বিচ্ছিরি ছেলে, সে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছে, এর দইয়ের হাঁড়ি ফাটিয়ে দিচ্ছে, ওর দুধের হাঁড়ি ফাটিয়ে দিচ্ছে, তাহলে কি করে তার ভালো লাগবে? রাধার তা ভালো লাগছে না। আর রাধা মাত্র 11 বছর বয়সে বিবাহিত হয়ে এসেছিল আয়ান ঘোষের ঘরে, এবং তার শাশুড়ি তাকে কিন্তু মানুষ করে নিয়েছিল। সেই মানুষটা কে করেছিল? বড়াই করেছিল। তাই বড়াই একটা ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র এই শ্রীকৃষ্ণ কীর্তনে। এবং দানখণ্ডে দেখা যাচ্ছে যে কৃষ্ণ বড়াইয়ের সঙ্গে ষড়যন্ত্র করেছে, করে কি করেছে? যে রাধাকে পাওয়ার জন্য যা যা করার সেই ষড়যন্ত্র করে যাচ্ছে, এবং দানি বেশে রাধার ননি, রাধা যখন, তোমরা জানো যে গোপ মানে যারা গয়লা, সেই গয়লাদেরই একমাত্র অধিকার ছিল, গয়লা বাড়ির মেয়েরাই পারবে একমাত্র হাটে বাজারে যেতে সেই সমাজে। এখনকার মতো তো না, যেখানে সেখানে মেয়েরা দৌড়ে চলে গেল, তোমরা যেখানে সেখানে দৌড়ে চলে যাচ্ছ, তা নয়। সেই সময় সমাজে ওই সব বাঁধনগুলো ছিল। একমাত্র গয়লা বাড়ির যারা, তারাই ওই দুধ দই ননি দিয়ে যেতে পারবে। সেই জন্য কি হলো? সেই নদীটাকে তারা নষ্ট করার জন্য ফাটিয়ে দিল, দিয়ে রাধাকে বলপূর্বক সম্ভোগের জন্য উঠে পড়ে লাগলো কৃষ্ণ। এবং এই সম্ভোগের কাহিনী হচ্ছে দানখণ্ডে রয়েছে। এরপরে হচ্ছে নৌকাখণ্ড। নৌকাখণ্ড কি? কৃষ্ণ কাণ্ডারি হয়েছে, কাণ্ডারি মানে মাঝি, দিয়ে গোপীদের নিয়ে গিয়ে নৌকা নিয়ে নদীতে চলে গেছে, দিয়ে নৌকাটাকে ডুবিয়ে দিয়েছে। ডুবিয়ে দিয়ে সেইখানে রাধার সঙ্গে জলবিহার করেছে। রাধার যে প্রতিকূল, কৃষ্ণের প্রতি যে বিরাগ মনোভাব, মনোভাবটাকে যাতে বর্জন করতে পারে, সেই জন্য চেষ্টা করে গেছে বারবার করে। ভারখণ্ডে কি হয়েছে? নিজেই কৃষ্ণ রাধার ভারবাহী হয়েছে এবং দুধ দই বহন করে নিয়ে গেছে রাধার সঙ্গে। আর ছত্রখণ্ডে রাধা যখন, এই যে তোমাদের বন্ধু বান্ধবরা কি করে, যখন তোমরা একটু রোদে পুড়ে ঠুড়ে যাও, ছাতা ধরে নিয়ে যায়, এই সব ঘটনাগুলোই, বা টুপি দেয় যাতে মুখটায় রোদ্দুর না লাগে, ওই কৃষ্ণও কিন্তু ছাতা ধরে রাধাকে নিয়ে গিয়েছিল এবং তাকে রতিদানের আশ্বাস দিয়েছিল। হ্যাঁ, প্রেম নিবেদন, রতিদানের আশ্বাস দিয়েছিল। বৃন্দাবন খণ্ডে কি হয়েছিল? যে গোপী সহ বনবিলাস করেছিল এবং রাধাকৃষ্ণের মিলন হয়েছিল সেখানে, ওই কোথায়? বৃন্দাবন খণ্ডে। আর কালীয় দমন খণ্ড তোমরা সবাই জানো, কালীয় নাগকে শ্রীকৃষ্ণ দমন করেছিল,
যমুনা খণ্ডে গোপীদের নিয়ে তিনি ওই গোপীরা যখন চান করতে নেমেছে জলবিহারে, সেখানে গিয়ে তার বস্ত্র হরণ করে নিয়ে এসেছে। হারখণ্ডে কি করেছে, রাধার হার চুরি করেছে, আর রাধা কৃষ্ণকে একদম দেখতেই পারতো না এইসব অসভ্যতার জন্য, সেই জন্য যশোদার কাছে এসে নালিশ করেছে। নালিশ করার পর এবং কৃষ্ণের যত দুষ্কর্ম সবগুলো নালিশ করে দিয়ে চলে গেছে। এরপরে হচ্ছে বানখণ্ড, যেখানে রাধাকে কি করেছিল, মদন বান নিক্ষেপ করা হয়েছিল এবং রাধা মূর্ছা গিয়েছিল। এই বানখণ্ডে এসেই কিন্তু এতক্ষণ বড়াই কৃষ্ণের পক্ষে ছিল, যেই দেখলো রাধা মূর্ছিত হয়ে গেছে সঙ্গে সঙ্গে সে কৃষ্ণ পক্ষ থেকে ত্যাগ করে রাধার পক্ষে চলে গেল এবং কৃষ্ণকে যা না তাই বলে সে ভৎসনা করেছে, কৃষ্ণকে বেঁধে রেখেছে। কৃষ্ণ এজন্য রাধা যখন মূর্ছিত হয়েছে কৃষ্ণের অনুতাপ হয়েছে এবং পরে অবশ্য সেই বাঁধন খুলেও দিয়েছে, রাধার জ্ঞানও এসে গেছে, আবার রাধা কৃষ্ণের মিলন হয়েছে, আবার রাধাকৃষ্ণের মিলন হয়েছে। তারপরে বংশীখণ্ড। বংশীখণ্ড কি, যে কেনাবাসী বায়ে বড়াই কালিনী নই কুলে, কেনাবাসী বায়ে বড়াই ও গোঠো গোকুলে, আকুল শরীর মোর বেআকুল মন, বাসির শবদে মোর আউলাইলা রন্ধন, কেনাবাসী বায়ে বড়াই সেনা কঞ্জনা, দাসী হয়ে তার পায়ে লিশিব আপনা। রাধা ওই আয়ান ঘোষের বউ, সে কি করেছে, হাড়ি চাপিয়েছে, কিন্তু ওই যে তমাল গাছ থেকে বাঁশি চলছে, একদম আমাদের হাতে সময় খুব হ্যাঁ কম, ব্যাস ওইটুকুনি বংশীখণ্ড। এরপরে সব রান্না উল্টে পাল্টে গেছে, তারপরে রাধাকৃষ্ণের মিলন হয়েছে, তারপরে লাস্টে আমরা দেখেছি রাধা বিরহ খণ্ডে কংসবধের জন্য কৃষ্ণ চলে গেছে মথুরায়, মথুরায় গিয়ে সেই যে রাধা বিরহিত হয়েছিল সেইটা। এটারও সাহিত্যিক মূল্য এই যে সেই সময় কি ছিল, রাধা বড়াই এই তিনটে চরিত্র, কৃষ্ণ তিনটে চরিত্র আমরা পেয়েছি। সেই সময়ের চরিত্র বৈশিষ্ট্যগুলোর মধ্যে লীলার নাট্যরস ছিল এবং ব্যঙ্গোক্তির ছলে সুন্দরভাবে উপস্থাপনা হয়েছে, সংস্কৃত ভাষার অলঙ্কার ছিল, শাস্ত্রের জ্ঞান ছিল, পয়ার ত্রিপদী ছন্দে এটা রচিত হয়েছিল। এইভাবেই আমরা দেখতে পাই, আমরা সমগ্র এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটাকে অনুধাবন করতে পারি। একেবারেই চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে ইউটিউব চালিয়ে দেখে নেবে এই অনুষ্ঠানটা, যতবার খুশি দেখো। ম্যাম যা যা বলেছে সেগুলো পড়াশোনার সময়ও দেখতে পারো, যাতে তোমাদের সুবিধা হয়। অনেক ধন্যবাদ ইন্দ্রাণী ম্যাম আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। এডুকেশন অনলাইন এখন এই পর্যন্তই। প্রতিদিন তোমাদের জন্য এই অনুষ্ঠান রয়েছে সিটিভিএন এর উদ্যোগে। দেখতে থাকো সিটিভিএন, এখন এই পর্যন্তই। নমস্কার।